আসসালামু আলাইকুম। আমি আহমেদ জাফর সাদিক, লেকচারার অ্যাকাউন্টিং শ্রীনগর সরকারি কলেজ। আজকে যে বিষয় নিয়ে আমি আলাপ আলোচনা করব সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অনার্স ফার্স্ট ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ইভেনচুয়ালি বিভিন্ন ডিপার্টমেন্ট, কমার্স রিলেটেড ডিপার্টমেন্ট যেখানে ফিন্যান্স আছে সেখানে এই অধ্যায়টি আছে শর্ট টার্ম ফিন্যান্সিং। তো শর্ট টার্ম ফিন্যান্সিং বলার আগে আমাকে একটু ফিন্যান্স সম্পর্কে বলতে হবে। ফিন্যান্স কি? ফিন্যান্স হচ্ছে বাংলা হচ্ছে অর্থ সংস্থান, মানে অর্থ সংস্থান করা। বেসিক্যালি অর্থ সংস্থান বলতে এখানে বুঝিয়েছে হচ্ছে বিভিন্ন সোর্স বা উৎস থেকে অর্থ সংগ্রহ করা এবং সেই অর্থ বিভিন্ন প্রজেক্টে বা বিভিন্ন জায়গাতে, আর্থিক জায়গাতে ইনভেস্ট করে বা বিনিয়োগ করে সেখান থেকে আর্থিক মুনাফা অর্জন করার যে প্রক্রিয়া সেটি হচ্ছে বেসিক্যালি ফিন্যান্স। তো যেহেতু ফিন্যান্সের ফার্স্ট পার্টি হচ্ছে বিভিন্ন সোর্স বা বিভিন্ন উৎস থেকে অর্থ সংস্থান করা, তো সেটারই একটা ধারাবাহিকতায় সেটারই একটা বিষয় হচ্ছে শর্ট টার্ম ফিন্যান্সিং। শর্ট টার্ম ফিন্যান্সিং বলতে এখানে আসলে বেসিক্যালি শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, তিন রকম ফিন্যান্সিং আছে। শর্ট টার্ম হচ্ছে বেসিক্যালি 1 বছর বা 1 বছরের মধ্যে, মিড টার্ম হচ্ছে 2 থেকে 4 বা 5 বছর, আর লং টার্ম হচ্ছে 4 বা 5 বছর থেকে বাকি বড় জায়গার ক্ষেত্রে অর্থ সংস্থান। তো যাই হোক, আমরা কোশ্চেনটা পড়ি। কোশ্চেনে লেখা আছে ঋতু কোম্পানি লিমিটেড ওয়ান্স টাকা 40 লাখ অ্যাজ ওয়ার্কিং ক্যাপিটাল। যেহেতু অর্থ সংস্থান, শর্ট টার্ম ফিন্যান্সিং বেসিক্যালি হচ্ছে চলতি মূলধন। আমরা যে বছরে যে চলতি মূলধনটা আমাদের লাগে বিভিন্ন কাজের ক্ষেত্রে, স্যালারি প্রদানের ক্ষেত্রে বা ব্যবসাটাকে, কার্যক্রমকে পরিচালনার ক্ষেত্রে, সেইটারই আসলে চলতি যে মূলধন থাকে, সেই চলতি মূলধন আমি কোন সোর্স থেকে নিব, আমার কোম্পানি কিভাবে রান করব, সেটাই হচ্ছে বেসিক্যালি শর্ট টার্ম ফিন্যান্সিং। যে 1 বছরের মধ্যে বেসিক্যালি চলতি যেটা মূলধন যেটা আমার, সেটা কিন্তু বেসিক্যালি আমার যে মানে 1 বছরের মধ্যে আমার যে চলতি যে দায় আছে বা চলতি যে সম্পত্তি বা দায়ের যে একটা ভারসাম্য আছে, সেই ভারসাম্যকে ঠিক মতো বজায় রাখা জন্যই বেসিক্যালি আমার চলতি মূলধনের দরকার হয়ে পড়ে। তো যাই হোক, এখানে 3টা অল্টারনেটিভ বলা আছে। একটা হচ্ছে ফরগো ক্যাশ ডিসকাউন্ট গ্রান্টেড অন দ্য বেসিস অফ 315 নেট 45 অ্যান্ড পে অন দ্য ফাইনাল ডিউ ডেট, কস্ট অফ ট্রেড ক্রেডিট এটা। 2 হচ্ছে বড় টাকা ফ্রম ব্যাংক 50 লাখ at 14% interest, 15% compensating balance, interest payment are made in advance। বুঝতেই পারছি এটা ব্যাংক লোন। 3 হচ্ছে ইস্যু টাকা 44 lakhs of 6 months commercial paper to net 40 lakhs। এই 3টে দেওয়া আছে। নিচে কিছু লেখা আছে, further assuming that the firm would prefer the flexibility of the bank financing provided the additional cost of the flexibility was not more than 2.5% per annum। পিএ মানে পার আনাম। আচ্ছা, এখানে 2.5% ব্যাংকের এডিশনাল কস্টের কথা বলা আছে। যাই হোক, আমি এটা পরে বলছি অঙ্কের ক্ষেত্রে। হুইচ অল্টারনেটিভ শুড দ্য কোম্পানি সিলেক্ট অ্যান্ড হোয়াই, কোনটা কোম্পানি সিলেক্ট করবে এবং কেন। এখানে বেসিক্যালি আমি বলে দিচ্ছি মোটা দাগে যে 3টা ক্ষেত্রের কথা বলা আছে। আচ্ছা, আমরা এর আগে একটু বলে নিই যে শর্ট টার্ম ফিন্যান্সিং কোন কোন ক্ষেত্র থেকে নেওয়া যায়, আমরা কিভাবে ক্ষেত্র থেকে আমরা করতে পারি। একটা হচ্ছে ব্যবসায় ঋণ বা কস্ট অফ ট্রেড ক্রেডিট, একটা হচ্ছে কমার্শিয়াল পেপার বাণিজ্যিক পত্র, একটা হচ্ছে ব্যাংক লোন, ব্যাংক থেকে লোন নেওয়া, একটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং আছে, বা অ্যাকাউন্ট ফ্যাক্টরিং হচ্ছে প্লেজিং বা ফ্যাক্টরিং আছে, যেটা হচ্ছে বন্ধকি করা বা প্রাপ্য বিল বন্ধকীকরণ বা বিক্রিকরণ, এগুলো আমরা পড়বো আমার নেক্সট অঙ্কে। রিভলভিং আছে, রিভলভিং ক্রেডিট আছে, ঘূর্ণায়মান ঋণের একটা বিষয় আছে। তো বিভিন্ন সোর্স থেকে নেওয়া যায়। তো এখানে বেসিক্যালি 3টা সোর্সের কথা বলা আছে, 3টা সোর্স নিয়ে আমরা আলাপ আলোচনা করি। আচ্ছা, ফার্স্টে বলা আছে ফরগো ক্যাশ ডিসকাউন্ট গ্রান্টেড 315 নেট 45 অ্যান্ড পে অন দ্য ফাইনাল ডিউ ডেট। আসলে কস্ট অফ ট্রেড ক্রেডিটটা কি? কস্ট অফ ট্রেড ক্রেডিটটা হচ্ছে যে আমার হাতে কোনো টাকা নাই, কিন্তু আমি যেখান থেকে পণ্য নিব তিনি আমাকে বলছেন যে আপনি আমার কাছ থেকে পণ্য নিয়ে যান, 45 দিন পর্যন্ত আপনি 45 দিনের মধ্যে আপনি পেমেন্টটা করে দিন। এটা কিন্তু একটা বড় বিষয়, কারণ আমার কাছে কোনো টাকা নাই, কিন্তু আমি যদি পণ্য পাই, সেই পণ্য আমি বিক্রি করে সেখান থেকে কিন্তু প্রফিট
নিতে পারবো এবং সেইখান থেকে আমি আমার টাকাটা পেমেন্ট করে দিলাম। এই সুযোগটা আসলে প্রদান করা হয় হচ্ছে বেসিক্যালি রেপুটেড কোম্পানির ক্ষেত্রে। যে ঋতু কোম্পানির কথা বলা আছে তাকে অবশ্যই রেপুটেড কোম্পানি এবং ক্রেডিট রেটিংসে তার অবস্থান ভালো এবং তার ডিলিংসে ফিনান্সিয়াল ডিলিংসে ভালো থাকতে হবে। এইসবের বেসিক্যালি করে কিন্তু এই লোনগুলো দেওয়া হয়। তো একজন আমাকে লোন দিল, উনি বলে দিলেন যে যদি আপনি 15 দিনের মধ্যে পরিশোধ করে ফেলতে পারেন আপনি 3% বাট্টা পাবেন, আর না হলে 45 দিনের মধ্যে। তো এখানে 45 দিনের কথা বলা আছে। তো বেসিক্যালি আমি যদি 15 দিনের মধ্যে যদি আমার যদি বিক্রির চ্যানেল খুব ভালো থাকে, যদি সেখানে পেমেন্ট যদি আমি ক্যাশে করতে পারি, তাহলে আমি লোন নিয়ে 15 দিনের মধ্যে আমি পণ্য যেটা নিলাম, পণ্যটা নিয়ে 15 দিনের মধ্যে আমি বিক্রি টিক্রি করে তার টাকা দিয়ে দিলাম। কিন্তু এটা বেসিক্যালি হয় কম, কারণ আসলে পুরো ব্যবসাটা তো বাকি ব্যবসা, যাকে আমি বিক্রি করবো পণ্যটা নিয়ে সেও তো হয়তো আমাকে কয়েকদিন ঘোরাতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু 45 দিন কিন্তু খুব ভালো একটা বিষয়। তো 45 দিন যদি আমি পেমেন্টটা করি তাহলে কি হবে, আমি 3% যেটা আছে বাট্টাটা আমি লুজ করলাম, পেলাম না। এটাই বেসিক্যালি কস্ট অফ ট্রেড ক্রেডিট, যে এই ট্রেডের ভিতরে আমি 3% বাট্টা হারালাম, যেটাকে অপরচুনিটি কস্ট বলা হয় অনেকটা। আচ্ছা, তো আমরা অঙ্কে যাই। অঙ্কে গেলে বাকিগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করব, যে ব্যাংক লোনটা কি বা কমার্শিয়াল পেপারটা কি, সেটা আমরা অঙ্কের ক্ষেত্রে বলি। এখানে অঙ্কে আমরা যে কস্ট অফ ট্রেড ক্রেডিট করলাম, এখানে ইআইআর বের করে এই সিস্টেমটা বের করতে বলছি। ইআইআরটা বেসিক্যালি কেন হয়, কারণ ব্যাংক লোন যেটা আছে সেখানে কিন্তু সরল সুদে না দেয়, চক্রবৃদ্ধি সুদে কিন্তু আমাদের বেসিক্যালি ব্যাংক কাজ করে। এই জন্য ইআইআর হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, যেটা চক্রবৃদ্ধি সুদের জন্য ইউজ করি আর আমরা। আর এপিআর যেটা ইউজ করি এখানে, কেটিসি মানে এপিআর একই কথা, সেটা আমরা ইউজ করি হচ্ছে সরল সুদের জন্য। এখানে সরল সুদের কথা বলা আছে, চক্রবৃদ্ধির কথা বলা আছে। তো যাই হোক, যেহেতু এটা চক্রবৃদ্ধি হারেই করতে হয়, সরল সুদের কোনো ব্যাপার নাই, যেহেতু ইআইআর বের করতে হবে, তাহলে আমাদের উচিত, মানে আমি বলবো যে 3টারই ইআইআর বের করে আমরা কম্পেয়ার করবো। যদি না হয়, যদি আপনি এপিআর বের করতে পারেন সমস্যা নেই, একই কথায় কেটিসি বের করলেন, কেটিসির সাথে ইআইআর কম্পেয়ার করতে পারেন, ভালো কথাই। এটা সুন্দর লাগে, সৌন্দর্যের একটা বিষয় থাকে যে 3টা ইআইআর আপনি কম্পেয়ার করছেন। এতে নাম্বার কাটার কোনো প্রশ্ন আমি দেখি নাই এখনো পর্যন্ত। সো আপনাদের চয়েস এখানে আছে। তো আমি এখানে করলাম সিডিআর, ক্যাশ ডিসকাউন্ট রেট। ক্যাশ ডিসকাউন্ট রেট আমি যেটা হচ্ছে যে আমার 3% বাট্টার কথা বলা আছে। সিডিআর মানে ক্যাশ ডিসকাউন্ট রেট, আমি 3% বাট্টার কথা বলেছি। তো 3% বাট্টা আমি এখানে 3, আর সিপি মানে হচ্ছে ক্রেডিট পিরিয়ড। টোটাল আপনার ক্রেডিট পিরিয়ড কত ছিল, 45, আর ডিপি মানে ডিসকাউন্ট পিরিয়ড 15, আপনি বের করে ফেললেন। ইআইআরটা আরো সোজা, এখানে একই সূত্র লিখবেন 1+i পাওয়ার বাই n -1 × 100। তো এখানে n এর মানটা হচ্ছে এই যে টাইমটা, সময় যেটা বলা আছে কেটিসিতে, এটা হচ্ছে এই যে আমি লিখে দিয়েছি এখানে। আর আই মানে হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট হচ্ছে এই যে রেটের কথাটা। এই রেজাল্ট যেটা বেরোবে বসাই দিবেন জাস্ট, এটা কিছুই না। কেটিসি করলে আপনি ইআইআর এমনি করতে পারবেন। ব্যাংক লোনের ক্ষেত্রে যেটা বলেছি যে আই বাই পি মাইনাস সিবি মাইনাস আই × 100। ব্যাংক লোনটা একটু বলি আমি, তখন ব্যাংক লোন নিয়ে আলাপ আলোচনা করি নাই। ব্যাংক লোন বেসিক্যালি 2 রকম হয়, একটা হচ্ছে জামানত যুক্ত, আর হচ্ছে জামানতহীন। তো ব্যাপারে জামানতটা কেন নাই ব্যাংক, কারণ ব্যাংক কিন্তু আমাকে চেনে না, বা না চিনলে তো অবশ্যই আপনার কি আছে, আমি যত রেপুটেড কোম্পানি হয়, ব্যাংক তো আমাকে যেহেতু আমার সাথে ভালো লেনদেন বা কম করেছে বা হয়, তো সেক্ষেত্রে ব্যাংক কি করে, জামানতটা রেখে দেয় যে ভাই ঠিক আছে আপনি টাকা নেন ভালো কথা, কিন্তু আমাকে একটা জামানত দিয়ে যান কিছু পার্সেন্টেজের। তো কত পার্সেন্টেজ, 15 বা এখানে বলে, যেহেতু 15% বলা হচ্ছে 7.5 লাখ টাকার এখানে বিষয়ে কিভাবে বের হলো আমি বলেছি, 50 লাখ টাকা 15%, 7.5 লাখ টাকা। তো যাই হোক, আর যদি জামানতবিহীন হয় ব্যাংকের, সেক্ষেত্রে ব্যাংকের সাথে খুব ভালো সম্পর্ক থাকতে হয়, ওই কোম্পানির অনেক লেনদেন থাকা লাগে এবং লেনদেনগুলো স্মুথ হয়, এবং ব্যাংক সেই কোম্পানিকে ট্রাস্ট করে যে না এর কাছে টাকা আমার যাবে না। কারণ আনসিকিউর্ড মানে কিন্তু আপনার কিন্তু যদি ওই কোম্পানি টাকা না দেয় আপনার কিচ্ছু করার নাই, কারণ আপনার কাছে কোনো এভিডেন্স নাই। জামানত মানে কি, এটা এভিডেন্স থাকলো। তো যাই হোক, তো এটাও হয়, তবে ব্যাংক হয় কম, পসিবলি কম, কিন্তু হয়। তো ব্যাংক এটা কি করে, ব্যাংকের সাথে যদি যেহেতু ভালো রিলেশন কোম্পানিতে, ব্যাংক জামানতবিহীনভাবে অনেক সময় লোন প্রদান করে থাকে। আচ্ছা, এখানে যেহেতু লেখা ছিল যে ব্যাংক লোন যেটা আসবে তার সাথে এডিশনাল 2.5% ফ্লেক্সিবিলিটি কস্ট আছে, সেটা আলাদা করে দেখাতে বলছে যে এডিশনাল কস্ট। তো সেক্ষেত্রে আমার ব্যাংক লোনে যে টাকাটা বের হবে, এটা পয়েন্টটা 19.72, সেখানে 2.5% আমাকে যোগ করে আমি এখানে দেখাতে হবে, আমাকে যোগ করে 22 পয়েন্ট। আগেটা বেরোলো হচ্ছে
কেটিসিতে 37 আর এটা 44, আর এখানে বেরোলো হচ্ছে, যেহেতু আমরা ইআইআর ধরছি তাহলে আমরা 8 ধরবো, 44.08 ধরবো। আর এখানে ইআইআর যেহেতু 19.72 বেরোলো, যেহেতু এখানে কোনো এপিআর নাই, একবার ইআইআর, আমি আবারও বলছি, এই জন্য আমরা বেসিক্যালি ইআইতে কম্পেয়ার করছি। ব্যাঙ্গলোর না থাকলে কিন্তু আমরা এপিআর দিয়েও করে ফেলতে পারতাম, যেহেতু ব্যাঙ্গলোর আছে এবং ব্যাঙ্গলোর যেহেতু ইআইআর দিয়ে করতে হবে, সেহেতু আমরা 3টা ইআইআরই বের করবো। তো কমার্শিয়াল পেপারে যাই। কমার্শিয়াল পেপার হচ্ছে বাণিজ্যিক পত্র। বাণিজ্যিক পত্রটা হচ্ছে যে কোনো রেপুটেড কোম্পানি, তার লোন দরকার, সে কি করলো, যে ইনভেস্টরকে বললো, ইনভেস্টর হতে পারে কোনো মিউচুয়াল ফান্ড, ইনভেস্টর হতে পারে কোনো ব্যাংক, ইনভেস্টর হতে পারে কোনো ইন্ডিভিজুয়াল, যে আমি আমার কোম্পানি, এই কোম্পানি যেহেতু গুডউইল আছে, তা আমি একটা সাইন করে একটা পত্র তার হাতে দিয়ে দিলাম যে এই হচ্ছে অঙ্গীকারনামা, আপনি আমাকে কিছু টাকা দেন, এত মেয়াদের মধ্যে এই টাকাটা দিবেন। তো ওইসব রেপুটেড কোম্পানি কিভাবে, যেহেতু ওইসব কোম্পানি ভাবে যেহেতু এই কোম্পানি রেপুটেড কোম্পানিকে টাকা দিলে আমার লস নাই, এই ভয়টা নাই, তো তারা কি করলো, টাকাটা দিল। এখন তাদের প্রফিটটা কি, তাদের প্রফিটটা হচ্ছে ইন্টারেস্ট প্রফিট। এখানে ইন্টারেস্ট হতে পারে বা ব্যাংক ওই কোম্পানির টাকা ধরে দিতে পারে, সেটা নিয়ে আমরা আলোচনা করবো অঙ্কের ক্ষেত্রে। এখানে কিন্তু 2টা টাকার কথা বলা ছিল, একটা হচ্ছে 44 লাখ, যেটা না মূল্য বেসিক্যালি 40 লাখ, তেমন বিক্রি করা হয়েছে 44 লাখে ইস্যুইং ডে। তার মানে হচ্ছে মাঝখানে যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে যে আমাকে ইনভেস্ট করবে তার প্রফিট, তো তার এগেনস্টে আমার খরচ কত, সেই পার্সেন্টেজটা আমি বের করলাম। যে যদি এরকম বিষয় হয় তাহলে 20% মতো খরচ হবে আমার। তো টোটাল আমি দেখলাম যে আমার, আর ইআইআর যেহেতু করেছি, ইআইআর 1% বেড়েছে, ইআইআর সেম আগের মতোই অঙ্ক, এইটা হচ্ছে আর আয়ের মান আর এটা হচ্ছে এন এর মান। তো এখানে আমার ইআইআর করে আমার 21% হতো, যেহেতু আমি ইআইআর দিয়ে কম্পেয়ার করবো, আমি 21% কি ধরলাম। তাহলে আমি দেখলাম যে আমার প্রথমটাই হচ্ছে কেটিসিতে 44%, ব্যাংক লোনে হচ্ছে 19%, আর এখানে আরো এক্সট্রা এডিশনাল 2.5 যোগ করে 22 পয়েন্ট সামথিং, আর এখানে বেরোচ্ছে আমার কমার্শিয়াল পেপারে 21%। তার মধ্যে খরচ কম আমার কোনটায়, 21%। খরচ কম কোনটা, 21%। তো 21% যেহেতু আমার খরচ কম, তো আমি বেসিক্যালি অলরেডি 3কে আমরা এখানে চয়েস করব। তো বেসিক্যালি এই ছিল আমার এই 3টা সোর্সের কথা। তো আমি আরেকটু বলি যে কস্ট অফ ট্রেড ক্রেডিটটা হচ্ছে বিনা পয়সায় ব্যবসা। মানে বিনা পয়সায় মানে কি, পয়সা তো লাগবেই, কিন্তু সময় পাওয়া যায়, এটা বিনা টাকার মাধ্যমে বাকির ব্যবসার ক্ষেত্রে যেটা সময় পাওয়া যায়, সেই সময়ের মধ্যে টাকা আমরা ব্যবসা করে যদি টাকাটা দিয়ে দিতে পারি, তার মানে আমার এক্সট্রা কোনো টাকা হাতে না পাইলেও আমার এটা ব্যবসাটা করা যাবে। আর ব্যাংক লোন তো ব্যাংক লোন দিবে, ব্যাংক দুইভাবে লোন দিতে পারে, একটা জামানতবিহীন, একটা জামানতযুক্ত। জামানতযুক্ত ব্যাংক ওটাই বেশি করে, জামানতবিহীন কম হয়, কারণ ব্যাংক রিস্ক তো থাকেই যদিও। আর কমার্শিয়াল পেপারটা সম্পূর্ণ আনসিকিউর্ড, সম্পূর্ণ বিশ্বাসের উপরে, কিন্তু এক্ষেত্রে যে টাকা দিবে সেই কোম্পানির অবস্থা ভালো হওয়া লাগে, না হলে হুট করে আপনি কমার্শিয়াল পেপার বিক্রি করলেই আপনার কমার্শিয়াল পেপার কেউ কিনবে তাতে না। আপনার অবশ্যই ক্রেডিট রেটিংস ভালো হওয়া লাগবে, আপনার ডিলিংস ভালো হওয়া লাগবে, আপনার কোম্পানি রেপুটেড থাকা লাগবে, আপনার কোম্পানি গভর্নমেন্ট অ্যাপ্রুভ থাকা লাগবে, অনেক বিষয় এগুলো আছে। এগুলো দেখে কিন্তু বেসিক্যালি কমার্শিয়াল পেপার একজন ইনভেস্টর কিনবে, সে যে ব্যাংকই হোক বা ইন্ডিভিজুয়ালি হোক। তো বেসিক্যালি এই সোর্স থেকে আমি ইনকাম করতে পারি, আমি কমার্শিয়াল পেপার বিক্রি করে করতে পারি, আমি ব্যাংক থেকে লোন নিয়ে করতে পারি, আমি ট্রেড ক্রেডিটের মাধ্যমে করতে পারি। তো এখানে দেখলাম যে কমার্শিয়াল পেপারের মাধ্যমে করলেই আমার খরচটা কম হবে, তাহলে আমি এখান থেকে আমি এইটাতে আমি আমি যাব, আমি এই সোর্স থেকে আমি বেশি বেশি ইনভেস্ট করবো। এখান থেকে ওয়ার্কিং ক্যাপিটাল 40 লাখ টাকা আমি এখান থেকে নেওয়ার চেষ্টা করব এবং এই সোর্সটা ডেফিনেটলি ইউজ করবো। যাই হোক, এই হচ্ছে বিষয়। আর ইআইআর এর ক্ষেত্রে আমি আরেকটু বলি, ইআইআর হচ্ছে যদি আপনার ব্যাংক লোন থাকে আপনি ইআইআর দিয়ে করবেন, 3টারই। তো ধন্যবাদ সবাইকে।